This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে তিনটে নিউজরুম লাইভ আসুন শুরু করা যাক। দে পরিবার, তাদের পরিবার যে ছাড়খাড় হয়ে গেল সেটার কারণ কি? নেপথ্যের কারণটা যেটা উঠে আসছে সেটা শুনলে আপনিও চমকে যাবেন। কোটি টাকার উপর দেনা, তবুও তাদের বিলাসবহুল যে জীবনযাত্রা সেটা কোথাও থমকে যাচ্ছিল না, কারণ তারা কিছুদিন পরে পরেই নতুন গাড়ি পরিবর্তন করত। তারা বন্ধক রেখেছিল বাড়ি, এবং বাড়ি বন্ধক রেখেও তাদের বিলাসবহুল জীবনযাত্রা সেটা চলছিল রবরবিয়ে। যেমনটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, আর্থিক লেনদেন খতিয়ে দেখতে ফিনান্স এজেন্সির সঙ্গে কথা, ব্যাংক সহ ফিনান্স এজেন্সির সঙ্গে তথ্য সংগ্রহ করেছে পুলিশ, এমনটাই তথ্য সামনে আসছে। আর ঠিক কি কি তথ্য সামনে আসছে কথা বলবো। আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এই দে পরিবারের বিলাসবহুল জীবনযাত্রা ঠিক কেমন ছিল, কি কি তথ্য সামনে আসছে? দেখো, তাদের যে একেবারে কোনো রকম আর্থিক সংকট রয়েছে সেটা কিন্তু তদন্তকারীরা বুঝতে পারলেও কিন্তু তারা কিন্তু প্রথমে বুঝতে পারেনি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর্থিক সংকট তাদের ছিল, এবং তারপরেও তাদের যে লাইফস্টাইল সেখানে কোনো খামতি ছিল না। এবং কিন্তু এই আর্থিক সংকট তদন্তকারীরা যেটা জানতে পেরেছে যে প্রায় কোটি টাকার উপর তাদের দেনা ছিল, কিন্তু কত কোটি টাকা সেটা কিন্তু এখনও তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়। সেই জন্যই একদিকে তদন্তকারীরা জানতে পেরেছে যে মূলত 6টা জায়গা থেকে লোন নেওয়া হয়েছিল, ব্যাংক সহ বেশ কিছু ফিনান্স কোম্পানি। কিন্তু কোথায় কোথায় কত টাকা লোন নেওয়া হয়েছিল আর কার কার থেকে এই দে পরিবার টাকা পেত, অর্থাৎ দু তরফেই কিন্তু দুদিকটাই কিন্তু তদন্তকারীরা এই মুহূর্তে জানতে চায়। সেই জন্য কিন্তু আত্মীয় পরিজন, একেবারে ক্লোজ যারা বন্ধুবান্ধব, তাদের থেকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে চাইছে যে মূলত তাদের কোথায় কোথায় দেনা ছিল, অথবা এই যারা বন্ধুবান্ধব বা যারা একেবারে ক্লোজ রিলেশনে রয়েছে তাদের থেকেও টাকা নিয়েছিল কিনা এই দে পরিবার। পুরো বিষয়টা জেনে মূলত কত কোটি টাকা বাজারে তাদের দেনা ছিল আর কত কোটি টাকা পাওয়ার কথা ছিল যেটা পায়নি এই দে পরিবার, সেটা জানার জন্য কিন্তু মরিয়া গোয়েন্দারা তাদের কাছে স্পষ্ট হলেও কত একেবারেই দেখো, তাদের যে 3টে গাড়ি ছিল, 3টে গাড়ি কিন্তু একেবারে যথেষ্ট দামি, এবং শুধু তাই নয়, এই যে 2 বছর আগে কিন্তু একটি দামি গাড়ি কেনা হয়েছিল, এবং বছরে 2 থেকে 3 বার কিন্তু তারা বিদেশ ভ্রমণ করত। শুধু তাই নয়, এমনকি তাদের যারা বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই তারা রাত্রিবেলা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় এই দেনার দায়ে ডুবেই তাদের পরিবার কি ছাড়খাড় হয়ে গেল? গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে। সঙ্গে থাকো সুশোভন। মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রনীল সাহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এখন রয়েছেন, লাইভে রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রনীল বাবু, আপনার কাছে আমার যেটা একটাই প্রশ্ন, যাদের ঋণের বোঝা দিনের পর দিন বেড়ে চলেছে, তাদের বিলাসবহুল প্রাথমিক তদন্তে যেটা বোঝা যাচ্ছে বৈভাবে কোনো রকম ছেদ পড়ছে না, কোথাও তারা লাইফস্টাইলে ব্রেক করছেন না, একই রকম বৈভব বজায় রাখছেন, তারপর এমন একটা পরিণতির দিকে তাদের যেতে হচ্ছে, সবাই মিলে আত্মহত্যা করার পরিকল্পনা, এটা কোন ধরনের মনস্তত্ত্ব? হ্যাঁ, প্রথমে বলে রাখি যে এখন পর্যন্ত যেটুকু ইনফরমেশন আপনাদের কাছে আসছে কিংবা তদন্ত কমিটির কাছে আসছে সেটা খুবই প্রিলিমিনারি। এটার ভিত্তিতে, এগুলোর ভিত্তিতে আমাকে এখনই কোনো রকম কনক্লুশন করা যাবে বলে মনে হয় না কারোর পক্ষেই। তবে যেটুকু ইনফরমেশন আপনারা দিচ্ছেন তাতে মনে হয় যে এই ফ্যামিলিটি খুবই বনেদি ফ্যামিলি ছিল, এবং তাদের একটা ভালো রকম বিজনেস তারা মেনটেন করেছে বিগত কয়েক বছর থেকে, ওনার বাবার আমল থেকে সম্ভবত যেরকম শুনলাম। তারা দে আর হ্যাবিচুয়েটেড, তারা এই লাইফস্টাইলে তারা হ্যাবিচুয়েটেড, এবং তাদের বিদেশে তাদের ইনভেস্টমেন্ট করা ছিল, সেখানে ভালো মতো তাদের ব্যবসা চলতো, এবং তারা কখনো ভাবেনি যে তাদের ব্যবসাটা এরকমভাবে মার খাবে। এবং তারা যারা এই ধরনের ব্যবসায়ী হয় তারা কিন্তু একটু রিস্ক টেকিং বিহেভ করে, মানে তারা অনেক সময় অ্যাসেস করতে পারে না যে আমি কতটা করতে পারবো কতটা করতে পারবো না, সেই রিস্ক টেকিং বিহেভিয়ারটা অনেক সময় তারা করে ফেলে, এবং তাদের অ্যাসেসমেন্টে গণ্ডগোল হয়। হয়তো সেক্ষেত্রে এখানেও সেরকম একটা কোনো ঘটনা ঘটতে পারে। আর যেটা আপনারা বলছেন বিভাব যেটা তারা মেনটেন করতো, এটা কিন্তু এই ধরনের ক্যাটাগরি এলিট ক্লাস তারা কিন্তু করে থাকে। একটা হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে তারা হ্যাবিচুয়েটেড, তারা ছোটোবেলা থেকেই তারা হ্যাবিচুয়েটেড তাদের এইভাবে লাইফস্টাইল মেনটেন করতে। আর একটা অনেক সময় ব্যবসার খাতিরেও কিন্তু তাদেরকে
করতে হয় বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন এক্সিকিউটিভদের সাথে মিটিং করা, বাইরে যাওয়া, তাদের যে এই শো অফটা কিন্তু তাদের করতে হয় অনেক সময় তাদের ব্যবসার খাতিরে। কিন্তু এখন সেটা বলা মুশকিল যে এটা আপনার সঙ্গে আমার একটা বিষয় আপনার থেকে জানার রয়েছে, কিন্তু শো অফটা করতে হয় সেটা আপনি বলছেন ঠিকই, তবে বাড়ি বন্ধক রেখে তারা বাড়িও বন্ধক রেখে দিয়েছিলেন, তারপরেও এই ধরনের শো অফ করতে চাইতেন তারা। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এটা মানে বেসিক্যালি এটা তাদের কোনো মিস অ্যাট্রিবিউশন হয়ে গিয়েছিল, যে তাদের ব্যবসাটা যে এরকম কোভিডের সময় যে এরকম মার খেয়ে যাবে রাশিয়া ইউক্রেনের সাথে, তারা হয়তো কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। আর সত্যি যদি আজকে রাশিয়া ইউক্রেনের সাথে তাদের ব্যবসা থাকে এবং যদি আজকে এই যুদ্ধ যদি না লাগতো, হয়তো তাদেরকে এই সমস্যার সম্মুখীন হতেই হতো না, তাহলে হয়তো এইটা খবরেই কখনো আসতো না। কিন্তু তারা হয়তো সেই জায়গাটাকে মিস অ্যাট্রিবিউশন করেছিল এবং পরবর্তীকালে যেটুকু শুনলাম তারা তো অনেক জায়গাতে তারা ইনভেস্টমেন্ট করে ফেলেছিল, কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিল এবং সেখানে স্বাভাবিকভাবেই তারা ঋণে তারা জর্জরিত হয়ে গিয়েছিল এবং তাদের হয়তো এমনই অবস্থা হয়েছিল যে তাদের সমস্ত কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের বন্ধক রেখে বিক্রি করেও হয়তো তাদের সেই টাকা তাদের শোধ করা যেত না। ডক্টর সাহা, আপনার কাছে আর একটা তথ্য এবং প্রশ্ন দুটোই একই সঙ্গে দিই, আপনাকে জানাইও একই সঙ্গে, যে এই যে গাড়িতে 12:52 তারা মধ্যরাতে বেরোলেন, ভোর 3টের পর দুর্ঘটনা হলো, এই যে মাঝে মধ্যবর্তী সময়ে তাদের সঙ্গে যে কিশোর ছিল, এক ভাইয়ের ছেলে, তাকে তারা অনেক কনভিন্স করার চেষ্টা করেছিলেন যে চল বাবা তোকে আমরা হসপিটালে ভর্তি করে দিই, সে রাজি হয়নি। তারপরে সে দেখা গেছে তার চ্যাটে সে তার বন্ধুর সঙ্গে চ্যাট করছে মধ্যরাতে রাত 1টা পর্যন্ত। সে যদি বাড়ি থেকে ওই রকম একটা কাণ্ড দেখে এসে থাকে, তারই বা তখন মেন্টাল স্টেবিলিটি কি করে থাকছে চ্যাট করার মতো? মানে এটা সাধারণ মানুষের খুব বোঝার ঊর্ধ্বে আর কি। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমরা প্রপার অ্যাসেস করিনি যে ছেলেটি সত্যিই কি এই ব্যাপারটাকে জানতো, কারণ যারা সুইসাইড প্যাক্ট করে থাকে তারা কিন্তু ইউজুয়ালি অ্যাডাল্টরা হয়, যে বাড়ির বড়রা, বাচ্চারা কিন্তু এর মধ্যে ইনভলভ থাকে না, তাদেরকে করানো হয়। এখানে আমি খুব ডাউট আছে যে আদৌ ছেলেটি জানতো কিনা তাদের ঘরে এরকম একটা ঘটনা ঘটে গেছে, কারণ যেটুকু শুনেছি তাকে তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিংবা কোনো বিষাক্ত জিনিস কিছু দেওয়া হয়েছিল খাদ্যের মাধ্যমে। তা এবারে যেটা হলো যে বাচ্চাটির গায়ে পরবর্তীকালে উন্ড তৈরি হয়, সেটা সেলফ ইনফেক্টেড কিংবা হয়তো তারাই করেছিল যারা বড়রা ছিল, এবং পরবর্তীকালে বাচ্চাটিকে অত 14 বছর না 15 বছর বাচ্চাটা আপনারা যেটা বলছেন, তাকে হাসপাতালে ভর্তি করার জন্য তারা ঘুরে বেরিয়েছে। স্বাভাবিকভাবেই এই ধরনের বাড়ির বাচ্চারা, কোনো বাড়ির বাচ্চারাই তাকে হঠাৎ করে রাত্রিবেলা বলো চল তোকে ভর্তি করে দিয়ে চলে যাই, কোনো বাচ্চাই রাজি হবে না, তার কারণ তার সেরকম সে বাচ্চারা তো অ্যাসেস করতে পারেনি তার মারাত্মক এরকম একটা সমস্যা আছে, তা সেই কারণে হয়তো বাচ্চাটা হয়তো অ্যাগ্রি করেনি ভর্তি হওয়ার জন্য। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর ইন্দ্রনীল সাহা, মনোরোগ বিশেষজ্ঞ। দেখুন, ট্যাংরাকাণ্ডে প্রশ্ন কিন্তু অনেক। প্রশ্ন হচ্ছে দুই বধূ বাড়িতে ছিলেন, রমি সুদেষ্টা, তাদের কি একজনই মারলো, নাকি এই দুই ভাই মানে প্রণয় এবং প্রসন্ন তারা দুজন নিজেদের স্ত্রীকে খুন করলেন? অনেকগুলো প্রশ্ন আছে, আর তাই পুলিশ এখন সায়েন্টিফিক এভিডেন্স জোগাড় করাতে ব্যস্ত। আরও বিস্তারিত জানবো এই টেকনিক্যাল বিষয়টা নিয়ে, আমাদের সঙ্গে সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, এই সায়েন্টিফিক্যালি যে এভিডেন্স সেগুলো পুলিশ কিভাবে সংগ্রহ করতে চাইছে এবং সংগ্রহ করার পর কিভাবে মনে করছে যে এই হত্যাকাণ্ডের ওপর যে পর্দা রয়েছে তা খানিকটা সরবে? দেখা যাচ্ছে ট্যাংরার ঘটনা ইতিমধ্যেই খুনের মামলা রুজু হয়েছে, আর সেই খুনের মামলার রুজু তদন্তকারীদের কাছে এটা জানা খুব জরুরি যে ওই বাড়ির দুই বধূর গলা কেটে কে খুন করলো। দুই ভাই তারা এই ঘটনায় যুক্ত ঠিকই, কিন্তু কে নিজে হাতে খুন করলো? দুই ভাই তাদের নিজেদের স্ত্রীকে আলাদা আলাদাভাবে খুন করলো, নাকি কোনো একজনই দুই বাড়ির বউকে একবার হাত কেটে তারপর গলা কেটে খুন করলো? এটা জানা তদন্তে অত্যন্ত জরুরি, এবং সেটা কিভাবে জানা সম্ভব? সেটা সম্ভব ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। ওই বাড়ির 3 তলায় একটি রক্তমাখা ছুরি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা, যে ছুরিটা দিয়েই গলা কাটা বা হাত কাটা হয়েছে বলে এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা। সেখান থেকে তো ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, কিন্তু সেটাকে মিলিয়ে দেখার জন্য ওই দুই ভাইয়ের ফিঙ্গারপ্রিন্ট নেওয়াটাও জরুরি। তাহলে একটা বিষয় স্পষ্ট হবে যে নির্দিষ্ট করে কে এই কাজটা করেছে, নিজে হাতে কে এই খুনটা করেছে। কিন্তু যেহেতু ডাক্তারদের এখনও গ্রিন সিগন্যাল নেই, হাসপাতালে চিকিৎসাধীন তারা, সেই কারণে তারা এখন ফিঙ্গারপ্রিন্ট নিতে পারছে না। একবার সবুজ সংকেত মিললেই তারা হাসপাতালে গিয়ে ওই দুই ভাইয়ের থেকে ফিঙ্গারপ্রিন্ট নেবে এবং তারপর মিলিয়ে দেখবে যে নির্দিষ্ট করে কার হাতে এই খুনটা হয়েছে। আরও একটি বিষয় যে ওই নাবালিকাকে কে হত্যা করলো, অর্থাৎ খাবারে বিষটাও বা কে মিশিয়েছিল? ওই দুই ভাইয়ের মধ্যেই কেউ মিশিয়েছিল, নাকি তাদের পরিবারের অন্য কোনো সদস্য বিষ মিশিয়েছিল যেটা খাওয়ানো হয়েছিল, সেটাও জানা জরুরি। এবং একই সঙ্গে কী ধরনের বিষ কোথা থেকে আনা হয়েছিল সেটাও, যেহেতু খুনের তদন্ত, তাই খুনের তদন্তের এই অ্যাসপেক্টগুলো, এই দিকগুলো তদন্তকারীদের কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায়।
তাই যতক্ষণ না পর্যন্ত হাসপাতাল থেকে গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তদন্তকারীরা এই জায়গাতে আসতে পারছেন না বা এই সায়েন্টিফিক এভিডেন্সটা নিতে পারছেন না যে কার হাতে গলা কেটে বা হাত কেটে হত্যাকাণ্ড। একেবারে সুজয়, অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো। কেটেও কাটছে না ট্যাংরাকাণ্ডের জট। এতক্ষণ আপনাদের আমরা জানাচ্ছিলাম যে কিছুতেই বোঝা যাচ্ছে না যে কোনটা আত্মহত্যার চেষ্টা, কোনটা হত্যাকাণ্ড। পুলিশকে দেওয়া প্রসূনের বয়ান ঘিরে বিস্তর দ্বন্দ্ব রয়েছে, বিভ্রান্তি রয়েছে। সত্যি কি দেনার দায়ে শেষ হতে চেয়েছিল গোটা পরিবার? আত্মহত্যায় সম্মতি ছিল পরিবারের সব সদস্যের?